আসসালামু আলাইকুম। সিয়াম আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যালো। হ্যাঁ, বলেন। শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা আসিফ ভাই, আমি আপনার বিষয়ে একটু জানার চেষ্টা করলাম। আপনি বাংলাদেশে কতটুকু মানে পড়াশোনা করছিলেন, তারপর বিদেশে চলে গেছিলেন? সেটা জেনে কি করবেন ভাই? আপনার মানে বোন, বিয়েইত্তা বোন বা মা বা কেউ আছে? আমার বোন আছে। বোন আছে। কিন্তু ভাই আপনার হুম। বোনরা তো আমি বিয়ে করব না। তো এটা জানি না আপনার লাভ কি? না না, আমি তো বিয়ে দিব না, আপনার তো অনেক বয়স। না, আমি তাইলে আমার মানে আমার ব্যক্তিগত উনার জিনিসপত্র জানি কথা না আপনার হচ্ছে, লাভ আরে কি? ভাই, উনার কথা হচ্ছে উনার পার্সোনাল ইনফরমেশন নিয়ে আপনার তো মানে এই আলোচনার মধ্যে তো ইম্পর্টেন্ট না আসলে। উনার হ্যাঁ হ্যাঁ, আমি জানার আসিফ জন্য। ভাই উনার পার্সোনাল ইনফরমেশন উনার আর্গুমেন্টের জন্য মধ্যে তো রেলেভেন্ট না আর কি। তো উনি পার্সোনাল ইনফরমেশন শেয়ার করেন না, আমিও পার্সোনাল ইনফরমেশন শেয়ার করি না। পার্সোনাল ইনফরমেশন আমরা লাইভে বলে পারি না আসলে। তো আপনার যদি কিন্তু এটার বাইরে অন্য কিছু বলা থাকে সেটা বলেন আর কি। কিন্তু ফারাজ ভাই ওনার ওই যে দেখলাম উনি গত লাইভে যুক্ত হয়েছিল। বলতেছি আপনার পরে একটু উনার মানে কর্মকাণ্ড কি ছিল সেটা পরে বলতেছি আপনারে। ফারাজ ভাই উনি যে আমার মানে ইনফরমেশন জানতে চাচ্ছে। আমার ইনফরমেশন জেনে উনার লাভটা কি? উনার কি বিয়াইত্তা মা আছে নাকি বোন আছে নাকি কে আছে যে আমার সাথে এটাই হ্যাঁ, মানুষ ইম্পোর্টেন্ট ব্যাপার হইতে জিজ্ঞেস পারে। করে না। এটাই ইম্পোর্টেন্ট ব্যাপার হইতে পারে যে মনে করেন আমার সাথে বিয়া দিতে চায়, তার একটা বিবাহযোগ্য মা আছে বা বিবাহযোগ্য বোন আছে। আ এ এখন পোলা খুঁজতেছে। এখন আসিফ মহিউদ্দিনের তার ভাল লাগছে। এখন আসিফ মহিউদ্দিন শিক্ষা-দীক্ষা কত, চাকরি-বাকরি কি করে, বেতন কত পায়, এগুলা জানলে তখন তার একটা সুবিধা। কিন্তু এছাড়া তো আমার কি সমস্ত আমার মানে বৃত্তান্ত কি এটা জেনে তো উনার কোন লাভ নাই। উনি তো আমারে কোন চাকরিও দিব না। উনার কাছে আমি কোনদিন চাকরির জন্য সিভিও পাঠাবো না। আবার আমার মানে আচ্ছা মানে ভাই, বাদ উনার দেন বাদ দেন। না, এটা তো আপনার জানার দরকারটা কি সেটা আমি বুঝলাম না তো। এটা জেনে আপনার লাভটা কি? আপনার কি বিয়েতে মা আছে নাকি বোন আছে? কার ভাই, সাথে মানুষ বিয়া এমনি দেওয়ার জন্য জিজ্ঞেস পোলা করে না, খুঁজতেছেন? মানুষকে জানার চেষ্টা করে না। না, এটা জানার তো আপনার কোন প্রয়োজন নাই। কেন এটা জানতে চাইবেন? আমরা যে জিনিস নিয়ে আচ্ছা আলোচনা ঠিক করি আছে আসিফ ভাই, লেটস আচ্ছা মুভ অন। আচ্ছা, সেই সরি জিনিস সরি, নিয়ে ঠিক আর আছে। সেই আর জিনিস নিয়ে বলবো না। আলোচনা করি, সেই জিনিস নিয়ে কোন রেফারেন্স নিয়ে কোন আলোচনা হইলে ফারাজ ভাই উনি গত লাইভে যুক্ত হয়ে কোরবানি নিয়ে কথা বলছিল। শেষে গিয়ে আমি তারে বলছিলাম হ্যাঁ, আমি ওই বিষয়ে সরি বলতেছি। আমি যদিও কট্টর মুসলিম না, কিন্তু আপনি সত্যি ছোট ছোট বিষয় খুব খেপে যান, এটা ঠিক না। কি মানে বলছিলেন আসিফ ভাই, আমাকে একটু বলেন তো। কোরবানি বিষয় নিয়ে উনি দাবি করতেছিল যে আমাদের মরালিটি নিয়ে উনি প্রশ্ন তুলতেছিল। আপনিও ও ছিলেন ফারাজ আচ্ছা, ভাই। ওই লোক। ও আচ্ছা আচ্ছা, ওই হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যে মনে হচ্ছে পড়ছে। একজন শিশু সোডা নবীর উম্মত হিসেবে গর্বিত এবং কাফেরদেরকে মাইরা তাদেরকে জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করাটা, তারপরে মানে ইহুদিদেরকে হত্যা করার কারণে ইহুদিরা শত্রু ছিল। ওরা তো শত্রু ছিল ভাই। ওদের হুম তো হুম মারবে, হুম, ওদের তো মনে জবাই মনে পড়ছে করবেই। মনে পড়ছে ভাই। এইটা আহ, পশু উনি জবাই যে করা খারাপ, বাট রাসূলের তো আর কোনো উপায় ছিল না, তাকে তাকে তো হত্যা করতেই হতো। শত্রুদের তো তাই। জবাই করতেই হইতো ভাই। শত্রুদেরকে তো জবাই করবেই ভাই। অসুবিধা কি? কিন্তু উনি নাস্তিকদের মোরাল স্ট্যান্ডার্ড নিয়ে উনার খুবই মানে মানে প্রশ্ন। উনি নাস্তিকরা গরুর মাংস কেন খাইতেছে এটা নিয়ে উনি খুবই পেরেশান হয়ে গেছেন। কিন্তু উনার নবী হুম। যে কাজগুলা করছে ইহুদিদেরকে মানে গলা কাটছে, ৯০০ ইহুদিরা একদিনে গলা কেটে ফেলছে। ওইটা উনার কাছে মনে হয়েছে এটা তো একটা জাস্টিফাইড খুন, জাস্টিফাইড হত্যা। এটার ভিতরে সমস্যা কোথায়? এটার কাজ ভিতরে সত্য নবীর কোথায়? শত্রু তো, নবীর শত্রু, ওই তো রাইট? নবীর শত্রুতে তো কিছু তো করা লাগবেই, জবাই তো করা লাগবেই। হ্যাঁ, এবং প্যান্ট খুইলা মানে গুপ্তকেশ গজে সিকলে এটা চেক করে জবাই করতে হবে। এটা তো খুবই চমৎকার উনার কাছে চমৎকার বিধান মনে হয়েছে উনার কাছে। ঠিকই তো আছে। হাইট অফ সিয়াম মরালিটি। সিয়াম ভাই আপনি তো সেই ব্যক্তিত্ব, তাই না? জি জি, আমি সেই ব্যক্তি। আচ্ছা, তারপর আপনি তো এটাও সমর্থন করেন যে মনে করেন কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে, মুরতাদ হয়ে যায়, তাকে যে ইসলাম মানে দিছে যে তাকে মানে কল্লা উড়াইয়া দিতে হবে, গর্দান উড়াইয়া দিতে হবে। এক কোপে কল্লাটা যেন হ্যাঁ হ্যাঁ। একটা কোপ মারতে হবে, কল্লাটা যেন উপরের দিকে উইড়া যায় যেন কল্লাটা। এইটা করতে হবে। এটাও তো আপনি সমর্থন করেন, তাই না? না না, আমার এই কাটাকাটি মারামারির বিষয়গুলো ভালো লাগে না। ওমা! এটা তো আপনার নবী করছে। আপনার নবীরে তাইলে ভালো লাগে না? দেখুন, আমি ধর্মের ভালো জিনিসগুলো নেয়াই চেষ্টা করি, খারাপ না। ধর্মের আবার না ভালো আসিফ ভাই, জিনিস, অ্যাজ খারাপ ফার জিনিস। অ্যাজ আই রিমেম্বার, সে তো বলছে তার নবী এগুলো খারাপ কাজ করছে। বুঝছিল না? হ্যাঁ, আমি স্বীকার করছিলাম তো। জি আমার জি, স্বীকারই তো এটা করছে। মনে নাই যে স্বীকার করছিল যে খারাপ না না, কাজ করছে, স্বীকার এটা তো করছে আমার আসিফ মনে নাই। ভাই, তার নবী। আবার বলে দেন, সমস্যা নেই। সিএম ভাই, আপনি আবার বলে দেন আপনার নবী যে কোবাকুবি ছবি করছে, এগুলো খারাপ হ্যাঁ কাজ হ্যাঁ, করছে। আমি এগুলো স্বীকার করছিলাম। ঠিক ও করছি। আচ্ছা। তাইলে ঠিক আছে। খারাপ কাজ করলো। এটা স্বীকার করে আমি একটু ভুলে গেছি ফারাজ ভাই। তাইলে মাই মিস্টেক। হ্যাঁ, বলেন সিয়াম আপনার কি কোন প্রশ্ন থাকলে বলতে পারেন এখন। হ্যাঁ, মানে ওইদিন আমি বলছিলাম যে আপনারা বলছিলেন যে আমাদের কোনো উপায় নেই। মানে এই গরু বা অন্যান্য প্রাণীকে হত্যা করে না খাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। এজন্য আমরা এটা করতেছি। কিন্তু অন্যদিকে যখন কোরবানিতে আ এইজন্য এগুলা ঠিকই গরু করতেছি না। হত্যা করে খাওয়া এইজন্য হচ্ছে, করতেছি মুসলিমরা না ভাই। খাচ্ছে। একটু কথা শুনে নেন, একটু কথা শুনে নেন। আমরা যেটা চেষ্টা করতেছি যে প্রাণীদেরকে হত্যা করা ছাড়া এই মুহূর্তে আমাদের কাছে কোনো ওয়ে নাই। কারণ হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য আমাদের পুষ্টি দরকার, আমাদের প্রোটিন দরকার।
সেটা এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব না। কৃত্রিম উপায়ে কোন ধরনের প্রোটিন তৈরি করে সেই প্রোটিনটা নেয়া সেটা আমাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব না। কারণ মানুষের ডেভেলপমেন্ট এর জন্য, বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্ট এর জন্য এবং প্রাপ্তবয়স্ক মানুষদেরও ডেভেলপমেন্ট এর জন্য ভিটামিন B12 নামক একটা ভিটামিন আছে, যেই জি ভাই, আমি ভিটামিনটা জানি। শুধুমাত্র ভাই কথার মাঝখানে কথা বলেন না। একটু কথা শুনে নিন। যেই ভিটামিনটা শুধুমাত্র প্রাণিজ প্রোটিনের মধ্যে পাওয়া যায়। এবং এই প্রোটিনটা আমাদের দরকার, এই ভিটামিনগুলো আমাদের দরকার। এবং প্রাণী থেকে যেই প্রোটিনগুলা যেই মানে ভিটামিন এবং প্রোটিনগুলা পাওয়া যায় সেগুলা খুবই শক্তিশালীভাবে আমরা নিতে পারি। মানে একদম ভাবে আমরা নিতে পারি। অল্প একটু মাংস খাইলেই আমরা অনেক জিনিস আমরা নিয়ে নিতে পারি। এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব না। এটা একদম কিন্তু খুব মাংস ইম্পর্টেন্ট একটা কথা বলছেন আসিফ ভাই। ধরেন একটা সোয়া চাঙ্ক খাইলেন আপনি, কিছু সোয়া চাঙ্ক খাইলেন যেটার মধ্যে মনে করেন 100 গ্রাম প্রোটিন আছে, ধরেন হাইপোথেটিক্যাল সেন্স। আর আপনি এক টুকরা হচ্ছে মাংস খাইলেন যেটার মধ্যে হাইপোথেটিক্যাল সেন্সে 100 গ্রাম প্রোটিন আছে। আপনি দুইটাই কিন্তু 100 গ্রাম প্রোটিনই অ্যাবজর্ব করতেছেন, আপনার শরীরের ভিতরে ঢুকাইতেছেন। বাট আপনার শরীর যে কাজটা করবে যে ওই মাংস থেকে প্রোটিনটা মানে অ্যাবজর্ব করবে বেশি আসলে। প্রোটিনে মানে আপনি ইসের মধ্যে যতদূর দিয়ে খাবেন, আপনি হচ্ছে আ এই সয়া চাংস বা অন্যান্য ভেষজ সব জিনিস থেকে যে প্রোটিনগুলো নিবেন, সেটা পুরোটা আপনার শরীর অ্যাকচুয়ালি অ্যাবজর্ব করে না। আপনার ওই পরিমাণ খাইতে হলে, ওই ১০০ গ্রাম প্রোটিন খাইতে হলে আপনাকে আরো বহুত পরিমাণ সয়া চাংস খাইতে হয় হুম, বা এইজন্য যারা যারা ডাল খাইতে হয়। আমার যে ভেগান বা ভেজিটেরিয়ান বন্ধুরা আছে তারা একটু মোটা হয়ে যায়। কারণ তাদের প্রচুর পরিমাণে খাইতে হয়। এবং তাদের আমার একটা ভেগান ফ্রেন্ড আছে, তাকে আমি দেখছি সে সারাদিনই খাইতে থাকে। মানে সবসময় একটু পরপরই সে খাইতে থাকে। কারণ তার বডি ওই যে ভেগান যে খাবার-দাবার সেগুলো দ্রুত হজম করে ফেলে এবং সে মানে তার আবার ক্ষুধার্ত হয়ে যায় সাথে, সাথে। আ এই জিনিসগুলা বাট আমাদের পক্ষে বাট আসিফ ভাই, স্টিল তার মোরাল পজিশন বেটার। সে মোটা হচ্ছে যাই হচ্ছে এটা তার শরীরের জন্য খারাপ হচ্ছে, ট্রু। বাট এই যে তার ইমপ্যাথি লেভেলটা টুয়ার্ডস অ্যানিমাল, এদিক দিয়ে তার মোরাল পজিশনটা তো অফকোর্স হায়ার। সে নিজের ক্ষতি ঠিক করে আছে। হইলেও প্রাণী ইয়ে করতেছে, ঠিক আছে, প্রাণীর সেইটা সাফারিং পারতেছে। কমাইতেছে। সেইটা পারতেছে। সে এইজন্য তাকে আমরা সাধুবাদ দেই। সেটা পারতেছে। সবাই এটা পারবে না। যেমন ধরেন আমরা যেভাবে যেই মুসলিম সমাজে আমরা বড় হয়েছি, যে ছোটবেলা থেকে যে মুসলিম পরিবারে আমরা বড় হয়েছি, আমাদেরকে ছোটবেলা থেকে গরুর মাংস, আচ্ছা আসিফ মুরগির ভাই, মাংস আন্টি কি খুব ভালো রান্না করতে পারতো? হ্যাঁ, অবশ্যই আমার মানে যে মা মানে ঝোলের যে আমার টেস্টটা শাশুড়ি দিছে আপনারে, হ্যাঁ, আমার ছোটবেলা থেকে মা তারপর নিজে রান্না শিখছেন। আমার মা, আমার আর শাশুড়ি দুইজনেই গোস্তের ভাই, টেস্ট ভাই মারাত্মক রান্না করে এবং সেটা মানে মারাত্মক, মারাত্মক। হ্যাঁ? এটা তো মানে আ হ্যাঁ, বিশেষ করে বুঝতে পারতেছি। আপনার যে গোস্তের কোরবানির দিন টেস্ট বেরোচ্ছে না, হ্যাঁ, এটা বিশেষ করে বুঝতে পারতেছি কোরবানির যে দিন ইয়েটা কোথায়। বিশেষ করে কোরবানির দিন যখন নানা জাতের মাংস আসে, যখন সকালবেলা চড়ায় দেয় কোরবানির মাংসটা। ওয়াও! ভাই সেই গন্ধটাই তো ভাই হ্যাঁ, গন্ধটা ইস পেলেই বাবা! মাথাটা মানে এই কুরবানির দিন সুন্দর মতো গোস্ত কোপাইতেন না? যে আল্লাহু আকবার কইরা গোশত আমি গোস্ত কোপাইতাম না। কোপায় ওফ! না, না গোশত কোপাইতাম না আমি। গোশত কেন কোপাবো ভাই? ছি এগুলা ও আচ্ছা, গোস্ত কোপাইতেন না। আপনি ওয়েট করতেন। গোস্ত কোপানোর পর কখন আসবে আমার ঘরে মাংস? গোস্ত কখন আসবে? রান্না করার আমি তো করতাম না ভাই। আমি করতাম না, অন্যরা করতো। অন্যরা করার পর যে মাংস আসতো সেটা আমরা হ্যাঁ, খাই হ্যাঁ, অবশ্য। হ্যাঁ। আমার একটু এতে প্রাণীর কোনো থাকে সাফারিং হতো না। মাংসের তো যেহেতু কোনো ইয়া নাই। আসিফ ভাই, যেহেতু আচ্ছা ফারাজ আমি ভাই, গোস্ত এই কোপাই আলোচনা নাই। হইলেই সবসময় আপনার সাথে আমার শুরু হয়ে যায়। আপনি একটু চুপ থাকেন ভাই। আপনি একটু চুপ থাকেন। আমি ওনার সাথে একটু কথা বলতেছি। আপনি না, একটু আমি চুপ থাকেন। মুমিনের পক্ষে আছি। না, না আপনি একটু চুপ থাকেন ভাই। আপনি একটু চুপ থাকেন আফজাল। ঠিক আছে? আপনি আপনি যেটা আপনি আমার আপাকে দিয়ে যেই প্যারা দিছেন, আপনার তো কিছু না কিছু প্রতিশোধ তো আমি নিতেই হবে। নাহলে তো আচ্ছা আপাতত একটু আজকে একটু অবজার্ভ ভাই আমার ৫ মিনিট সময় ২ মিনিট সময় দেন। তো আমি যেটা বলতেছিলাম যে আ আমরা যে আমাদের যে খাদ্যাভ্যাস তৈরি হয় ছোটবেলা থেকে একটা মানুষের যে খাদ্যাভ্যাস তৈরি হয় সেই জিনিসটা তো আ কো অনেকে চেঞ্জ করতে পারে, অনেকে চেঞ্জ করতে পারে না। অনেকের আ আ খাদ্য রুচি এটা তাদের জন্য একটা ইম্পোর্টেন্ট জিনিস এবং অনেকের আছে দ্রুততম সময়ে খাবারের কাজটা শেষ করতে হবে। সে এই দ্রুততম সময়ের ভিতরে যেটা সামনে পায় সেটা খায় ফেলবে। কারণ আমারও এটা আমি মানে আমার অফিসে ৩০ মিনিট ব্রেক পাই। সেই ৩০ মিনিটের মধ্যে যত দ্রুত যেটা সবচাইতে দ্রুত রান্না করা যায় সেটা হচ্ছে ফটাস কইরা শেষ করে আমার খায়া ফেলতে হবে। এবং আবার এমন খাবার খাইতে হবে যেটা আমার আবার ঘুম আসাবে না। ঘুম আনায় দিবে না। অনেক খাবার খাইলে পুরা পেট ভর্তি করে খাইলে আমার ঘুম এসে যাবে তখন। তখন আর আমি আ মানে প্রোডাক্টিভ থাকবো না। কাজে বাদবাকি কাজের জন্য আমি আর প্রোডাক্টিভ থাকবো না। এই অনেক কিছু হিসাব নিকাশ কইরা আমার একটা জিনিস ম্যানেজ করে চলতে হয়। পুরা জিনিসটাকে আমার ম্যানেজ করে তারপরে পুরা দিনটা আমার পার করতে হয়। এই সমস্ত জিনিস বিবেচনা করলে তো এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না যে আ প্রাণী প্রাণীর মাংস ছাড়া আমি যে করব সেটা এই মুহূর্তে অনেকের পক্ষেই সম্ভব না। এই কারণে আমরা যেটা করি যে প্রাণীর সাফারিংস টা যেন একটু কমে, এমনভাবে যেন প্রাণীদেরকে হত্যা করা হয় যেই হত্যা করার মধ্যে প্রাণীরা কষ্ট কম পাবে, যতটা সম্ভব তাদের এই সাফারিংস টা তাদের পেইন টা কমায়
তাদেরকেও যেন আমরা এই জিনিসটা যেন আমাদের ভিতরে থাকে যে তাদেরকে লাইক আসিফ ভাই লাইক এ গাশ অফ ফ্লো আরকি। হ্যাঁ, আবারও আপনি কথা দিতেছেন। আচ্ছা ঠিক আছে সরি বলেন। হ্যাঁ, সিয়াম ভাই আপনি বলেন এবার যে আমাদের পজিশন হচ্ছে এটা যে আমরা জানি যে আমরা এই কাজটা যে কাজটা করতেছি সেই কাজটা অন্যের জীবন আমরা নিয়ে নিতেছি। কিন্তু এই মুহূর্তে আমাদের পক্ষে যেহেতু আমরা ডেভেলপ করছি এভাবে, মানুষ বিবর্তনের ধারায় এইভাবেই ডেভেলপ করছে। এইগুলা খেয়ে ডেভেলপ করছে। মানুষ একটা সর্বভোগ প্রাণী। তার এই ডেভেলপমেন্ট এর জন্য, তার পুষ্টির জন্য, তার ভিটামিনের জন্য, মিনারেলস এর জন্য প্রাণীর উপরে অন্য প্রাণীর উপরে নির্ভর করতে হয়। আমরা তো আগে অনেক জঙ্গলি ছিলাম। আমরা তো আসলে এইভাবেই বেড়ে উঠছি। আমরা তো একসময় প্রাণী ধরে, ধরে খাইছি। এখন বাঘ যেরকম হরিণ ধরে খায় আমরা তো সেভাবে একটা সময় খাইছি। আমরা সভ্য হচ্ছি আস্তে, আস্তে কিন্তু আমরা একবারে তো এই যে এত সভ্য আমরা হয়ে যেতে পারতেছি না। আমরা ধীরে, ধীরে স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। একটা সময় অবশ্যই এরকম আসবে যে আমাদের আর এই প্রাণীগুলাকে হত্যা করতে হবে না। পৃথিবীর অন্য প্রাণীরাও আমাদের সাথে সেফ ফিল করবে। এই জিনিসটা আমরা চাই। কিন্তু এই মুহূর্তে এটা সম্ভব না। ভবিষ্যতে নিশ্চয়ই আমরা একসময় করব। তাদের সাফারিংস টা আরো আমরা কমায় দিতে পারব। কিন্তু অপরদিকে আপনারা যেটা করতেছেন, রক্ত দিয়ে আপনারা উৎসব করতেছেন, খুনের উৎসব করতেছেন। এটা তো ভাই একটা খুনের উৎসব। কোরবানি তো একটা খুনাখুনির উৎসব। এইটা কিভাবে একটা আনন্দ হইতে পারে? এটা কিভাবে একটা আপনারা ঈদের দিন সকালবেলা চাপাতি নিয়ে সকালবেলা মাদ্রাসা থেকে পাঞ্জাবি নিয়া বাইরে যান। চাপাতি নিয়া মানে সারা সাদা সাদা পাঞ্জাবি লাল করে ফেলেন রক্ত দিয়া। আবার দেয়ালে, দেয়ালে হাত দিয়ে ছাপ দেন রক্তের। চাপাতি দিয়া ছবি দেন Facebook এ যে আজকে ৭ টা গরু কাটছি। ৭-৮ জন মিল্লা চাইপা ধইরা একটা গরুরে গড়, গড় করে জবাই করেন এবং হাসেন, হি, হি করে হাসেন। আল্লাহু আকবার ধ্বনি দিয়া জবাই করেন। এগুলা ভাই তো বর্বর প্রথা। এগুলো তো প্রাচীনকালের বর্বর প্রথা। এগুলা কি আপনাদের লজ্জা করে না এগুলো করতে? বলেন তো? আচ্ছা আসিফ ভাই একটু আমি বলি মানে এত বড় লেকচার দিলেন ভাই একটু ঘুম পায় যাচ্ছিল। যাই হোক আপনি তাইলে একটু বললেন যে ঘুমায় আসেন। তাইলে আপনি না না একটু বলি ঘুমায়েন বলি তারপর আবার আইসেন। অসুবিধা নেই। বলি ঘুমায় আসেন। শুনেন। আপনি বললেন এটা একটা খুনের উৎসব ঠিক আছে। তো আপনি একটা না, পশুকে না ভাই কিভাবে আমি খাইবেন? আমি আর ইন্টারেস্টেড হচ্ছি না। সিয়াম ভাই ঘুমান সমস্যা নেই। গুড নাইট। হ্যাঁ? না টেক কেয়ার। নেক্সট। হ্যাঁ, নাস্তিকতা বলেন আপনি। নাস্তিকতায় আপনাকে যুক্ত করা হয়েছে বলেন, কথা বলেন। না, হ্যালো, উনি কোন কথা বলেন হ্যালো জোরে বলেন, জোরে বলেন। হ্যালো শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে বলেন। জি, কতক্ষণ আগে যে একটা ব্যক্তি যে ইব্রাহিম নাকি কি নাম? উনি যুক্ত হয়েছিল। তো এই বিষয়ে আমি ২ টা মজার ঘটনা বলি। হ্যাঁ, বলেন। তো আছেন মানে উনি যে কালা জাদুর বিষয়ে বলল, মানে এগুলো তো পুরাপুরি ভুয়া। আমার ২ টা ঘটনা শেয়ার করি তাহলে বুঝতে পারবেন বিষয়টা। আমার এক চাচাতো ভাইয়ের আপনার এই যে এপিলেপসি হয়েছিল বা মৃগী রোগ যাকে বলে। তো মনে হয় আমি দেখছি আপাতত মানে প্রায় ১০০ কবিরাজ মনে হয় দেখাইছি। তো মানে সবাই কেউ আর বলে না এটা কোনো এরকম বিষয় না। সবাই বলে এই ভূত শরীরে মিশে গেছে। এগুলা এই মানে এই সব মানে এত মানে বাটপারি এগুলা মানে দেখলে মানে হাসি পায় বুঝছেন? এটা হচ্ছে একটা বিষয়। তারপরে মানে আমার একবার একটা অসুখ হয়েছিল, বুক ধড়ফড় করছিল। পরে আম্মু বলতেছে যা তুই কবিরাজ দেখ। তখন আমাদের একটা আলেম কবিরাজ আরকি, উনি ওয়াজ মাহফিল করে। উনি অনেক মানে অনেক চমৎকার করে। উনার কাছে গেলাম। যখন উনি আমার সমস্যাটা বললাম, তখন উনি মানে শুনেই বলতেছে মানে জিন ডাকাইছে আমার সামনে, জিন ডাকাইছে। আরেক ব্যক্তি পাশে বসেছিল, উনার জিন। ওর নাম বলছে, ঠিকানা বলছে। তারপর বলতেছে তুমি তো ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুমাইতে পারো না, তাই না? এখন তো মানে বিশ্বাস করেন ভাই, আমি জীবনেও কোনোদিন ঘুমের ট্যাবলেট খাই নাই। আমার এই সমস্যাটা আছে ঠিক আছে, এটা এনজাইটি ডিপ্রেশনের বিষয়, কিন্তু আমি মানে ঘুমের ট্যাবলেট খাই ঘুমাইতে এরকম বিষয় না, এমনকি আমার লাইফে কোনো সময় ঘুমের ট্যাবলেট খাই ঘুমাই নাই। তার মানে এই বিষয়টা মানে পুরোপুরি ভুয়া, মানে এগুলা এখন মানুষ কিভাবে বুঝেন, মানে ওনার এই যে ইব্রাহিম নাকি নাম, ওই কাহিনী শুনে অনেক খুব হাসি পাইতেছে, বুঝছেন ভাই? অবশ্যই ভাই হ্যালো, আমরা তো এই জিনিসগুলো জানি। আপনার কথা ভাই বোঝা খুবই মুশকিল। না আপনার এখান থেকে প্রচুর শব্দ হচ্ছে। ফারাজ ভাই শব্দটা তো আপনার এখান থেকে হচ্ছে। আচ্ছা আচ্ছা, সরি, সরি। আচ্ছা। হুম, আ এখন এখন এই বলেন শব্দটা আসিফ ঠিক ভাই। হয়ে গেছে। নাস্তিকতার ভাই আপনি শেষ করেন তাহলে। তো এখন বিষয়টা হচ্ছে মানে আমি প্রায় ২ মাস আগে সম্ভবত আপনার সাথে তর্ক বিতর্ক করছিলাম রাকিবুল ইসলামের ডায়েরি দিয়ে। তারপর আমি সংশয়.com এর সব লেখা পড়ছি। সম্ভবত প্রায় ৮০% লেখা পড়া হয়ে গেছে আমার। তো আমি নিজে, নিজে বুঝতে পারলাম যে আমরা যে ধর্মবিশ্বাসে আছি এগুলা পুরাটাই ভুয়া। তাছাড়া এগুলা লজিক্যালি ঠিক না। এবং আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। সব মিলে একটা মোটামুটি একটা ভালো ধারণা হইছে। কিন্তু এখন ভাই মাঝে, মাঝে হতাশা লাগে। মানে ইসলামটা যেন একটা ভুয়া জিনিস এটা মানে পুরোপুরি বোঝা হয়ে গেছে আমার। এটা ঠিক আছে। কিন্তু মাঝে, মাঝে মানে একটা হতাশ লাগে। মানে তাইলে জীবনটা কি বা মনে পড়ে কিছু না থাকলে কি? মানে আগে তো একটা ছিল আরকি। মানে মানে প্রত্যাশা ছিল। মানে মরার পরে হয়তো একটা কিছু আছে। এখন আর কিছু নাই। এখন তো মানে একটা এখন পুরা একটা কি করব হতাশা বেড়ে ভাই? যায় মনে হয়। হ্যাঁ কি বলেন। করবো ভাই কম তো এখন মরার পর তাহলে করবোটা কি? মানে যদি হুর না থাকে তাহলে করবোটা কি ভাই? আসলেই তো ভাই ঠিকই কইছেন। মানে তো এটা তো ভাই আমারও সমস্যা। তাহলে কি করব? ফারাজ ভাই হতাশা কি লাগে মাঝে, করবেন?
মরার পরে তো কি করবেন আপনি কোন দেখি ফারাজ ভাই? কি আর করবো ভাই, সেক্স আর পার্টি, এই তো মরার পর তো এটাই করতে হয়। কিন্তু এটা তো নাই। তাইলে এটা করবেন কি? তাইলে তো মন খারাপ হইব না আপনার মরার পরে? মনে করেন আপনি ওখানে কিছুই নাই, পার্টি-পুর্টি নাই, হইতাছে না। হ্যাঁ ভাই, তাইলে মরার পর তো মগজ কাজ করে, মন তো খারাপ হবেই, স্বাভাবিক। স্বাভাবিক আমাদের আমার অনেক মন খারাপ হবে মরার পর। আরে কিছুই নাই। পার্টি-পুর্টি কিছু হইতেছে না। তখন তো ব্যাপক মন খারাপ হবে। কিন্তু নাস্তিকতার ভাই আপনি যে মানে হতাশ যে হইতেছেন যে মরার পর তো কিছুই নাই। কিন্তু মরার পর যে কিছু আছে নাকি নাই সেটা বোঝার জন্য তো আপনি এটা তখন তো জিন্দা থাকবেন না। তাইলে আর ওইটা নিয়ে চিন্তা করে লাভ কি? তাই না? তাও ঠিক হয়। এই যুক্তিটা আমার মাথায় কাজ করে দেন তখন তো আর কিছু হবে না। তাই ভেবে লাভ নাই। তো একটা কথা বললে ভাই ভাই, যে যতক্ষণ এটা আছে এটা হচ্ছে বাইচে একটা ফেজ, এই ফেজটা নিজেরই পার করতে হয়, বহুবার বলছি আমি ভাই। এই ফেজটা নিজেরই পার করতে হয় যে চুজিং বিটুইন যেটা হচ্ছে আপনার কমফোর্ট দেয় আর যেটা হচ্ছে ট্রুথ, এই দুটার মধ্যে আপনি কোনটা চুজ করবেন। আপনি যখন প্রমাণ পাবেন ধীরে ধীরে যে আপনার কমফোর্ট থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ট্রুথ, এই পজিশনটা হোল্ড করতে মানুষের একটা লম্বা সময় লাগে। মানুষের অনেকের জন্য অনেক লম্বা সময় লাগে, অনেকের জন্য ইজিয়ার, যেমন আসিফ ভাইয়ের জন্য হয়তো বা এই জিনিসটা ইজিয়ার ছিল, বাট অনেকের জন্য সময় লাগে। সমস্যা নেই, সময় দেন, এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এটা আজকে কালকের মধ্যে বা আপনি চিন্তা করলে ঠিক হবে না, এটা ধীরে ধীরে আস্তে ধীরে তারপরে হচ্ছে আপনার এই ফিয়ারটা, মরার পরে কি হবে, মরার পর আর কিছু নাই, এই ফিয়ারটা বা মরার পর আপনারা দেখতে পারবো না, এই ফিয়ারটা ধীরে ধীরে কেটে যাবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। বুঝতে পারছেন? ওকে ভাই, হ্যাঁ, ওকে, টেক কেয়ার, ভালো থাকবেন তাহলে। আচ্ছা ভাই, ইয়েটা কেমন? আ আহ, আমারে খোঁচানোর জন্য এটা না না বানাইছে। না না আসিফ ভাই, এটা এটা কোনো কথা ভাই? আপনারা কোনদিন আমি খোঁচাইতে পারি আসিফ ভাই? জীবনে এই কাজ করছি, জীবনে আমি কোনদিন কারো আ খোঁচাইছি আসিফ ভাই? আমারে খোঁচান না এই বিষয়ে তো সিওর, তাই না? না, অফকোর্স ভাই, আমি আমি কাউরে কোনদিন খোঁচাইছি আসিফ ভাই? না, এরকম এই ক্যারেক্টারিস্টিক্স আমার মধ্যে আছে। আপনি তো খোঁচানো বানানই করতে পারেন না। তাহলে আপনি খোঁচাচ্ছেন সেটাই। তা আবার যদি ইংরেজিতে বানান করতে বলেন খোঁচানোরে, হ্যাঁ, হ্যাঁ, বাহ, বাংলা শব্দ যদি ঠিক আছে, বলেন, হ্যাঁ। ঠিক ঠিক আছে। আছে।